নমস্কার মিস। মিস আসসালামু আলাইকুম। নমস্কার মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চ্যাট বক্সে তাতে নাম রোলটা লিখে ফেলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চ্যাট বক্সে সবাই নাম রোলটা লিখে ফেলো। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। এই মেয়েটা কে? আরাবি খান ইসমি। আরাবি খান ইসমি। আমি যে ক্লাসে। আরাবি খান ইসমি। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। আরাবি খান ইসমি, তোমার ইয়েটা চেঞ্জ করে ফেলো। ম্যাম কেমন আছেন? মিস আসসালামু আলাইকুম, আমার কথা শুনতে পাচ্ছেন? একটু জোরে বলো, শুনতে পাইনি। যেবার তাসনিয়া বলছো? জি মিস, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ মিস, আমি আলহামদুলিল্লাহ ভালো। চ্যাট বক্সে নাম রোল লেখা হয়েছে সবার? জি ম্যাম, লিখেছি। চ্যাট বক্সে সবাই নাম রোলটা লিখে ফেলো। মিস আমারও লেখা শেষ। আচ্ছা, 9টা 5 বাজে। হ্যাঁ, আমাদের পার্টিসিপেন্টস হয়েছে 30 জন, মানে আমি সহ, মানে 29 জন। তোমরা গ্রুপে একজনকে জানিয়ে দাও তো, ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি এখন ক্লাস শুরু করি, কেমন? হ্যাঁ ম্যাম। দেখতে পাচ্ছ? আমি আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছ? জি মিস। জি মিস, জি মিস, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ না? সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে। মেয়েরা আমার সবাই ভালো আছো?
জি ম্যাম জি আমরা মিস, ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি। জি মিস ম্যাম আপনি কেমন আমরা আছেন? সবাই ভালো। ভালো আছি। আচ্ছা, তোমাদের সাথে একটু বলে নিই, তোমাদের অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কয়টা দিয়েছো তোমরা জমা? মিস একটা আসসালামু দিয়েছি। আলাইকুম মিস। একটাই না? জি ম্যাম মিস একটা দিয়েছি। ওকে, ঠিক আছে। সবাই কি জমা দিয়েছো? জি জি মিস। আজকে যারা প্রেজেন্ট আছো 35 জনের মধ্যে কেউ যদি বাকি থাকো তাহলে কিন্তু আজকে জমা দিয়ে আসাবা, মানে তুমি দাও বা তোমার অভিভাবক দিয়ে দিয়ে পাঠাবা, কেমন? কারণ এই পরে থেকে, বুধবারের পরে থেকে আমরা কেউ স্কুলেও যাব না আর কেউ আনতেও পারবো না। বুঝতে পেরেছো সবাই? মিস তাহলে কি জি মিস। অ্যাসাইনমেন্ট এই রবিবারে জমা দেওয়া যাবে না? সোমবারে? মিস এই রবিবারে? রবিবারে তো পুরো লকডাউন শুরু হয়ে যাবে না, তারপর দেখো পরিস্থিতি কি হয়, বেরই তো হতে দিবে না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করি, কেমন? আমরা এর আগের ক্লাসটা করেছিলাম কয় তারিখে বলো তো? 22 তারিখে, তাই না? জি ম্যাম। এর আগের ক্লাসটা আমরা 22 তারিখে করেছিলাম, পঞ্চম অধ্যায়ের পাঠ নাম্বার 3 ও 4 পড়েছিলাম, মনে আছে সবার? জি ম্যাম আছে মনে। ম্যাম মনে আছে। আচ্ছা আচ্ছা, অ্যাসাইনমেন্টের ব্যাপারে কেন আমি বলি বলো দেখি, আমাদের টিচারদের নামটা যেন সবার সুন্দরভাবে লেখা হয়, বুঝতে পেরেছো? মিস অ্যাসাইনমেন্টে কি নাম লিখতে হবে? আচ্ছা, না, যারা না লিখেছো না লিখেছো, অসুবিধা নাই। আচ্ছা, বিষয়টা দেখো, আজকে আমরা পড়ছি বাংলাদেশের বিশ্ব পরিচয়, অধ্যায় 5। অধ্যায়টার নাম হচ্ছে বাংলাদেশের সমাজ। পাঠ 5 ও 6 বাংলাদেশ সমাজের বিভিন্ন স্তর, কৃষি, শিল্প ও শিল্প পরবর্তী সমাজ। আরেকটা চেষ্টা করব, লাস্ট পার্টটা পড়লে আমাদের পড়া হয়ে যাবে পাঠ 7। দেখো, বাংলাদেশের সমাজের প্রকৃতি। ঠিক আছে, সবাই আমরা একটু মনোযোগ দিলে আমাদের আজকে অধ্যায়টা কিন্তু শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো সবাই? তাহলে এই পাঠগুলো পড়ার পরে আমরা যেসব বিষয়ে জানতে পারবো সেটা হচ্ছে কৃষিভিত্তিক সমাজ কি, এই সমাজের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে, কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো জানতে পারবে, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ সম্পর্কে জানতে পারবে, আর পারবে হচ্ছে বাংলাদেশের সমাজের প্রকৃতি সম্পর্কে বলতে পারবে। এটা হচ্ছে শিক্ষণ ফল হবে, কেমন? সমাজ মিস কৃষি ভিত্তিক সমাজ। কৃষি সমাজ। বুঝতে পারছি তোমরা কাজ করছে, কাজে এটা কৃষিভিত্তিক সমাজ, এটা সমাজ। মিস আগে সবাইকে মিউট করতে বলেন। আচ্ছা, আমি সবারটা মিউট করে দিই, যার প্রয়োজন হবে তুমি মিউট করে আনমিউট করবা, কেমন? ওকে, এবার দেখো, এটা দেখো তোমাদের বইয়ে কিন্তু এই ছবিটা আছে, বইয়ের ছবিটা একটু অস্পষ্ট, এই ছবিটা কিন্তু আমরা নেটে পেয়েছি। এটা শিল্পভিত্তিক সমাজের যন্ত্রচালিত উৎপাদন যখন শুরু হয় তখনকার সময়, এবং তখন থেকেই শুরু হয়ে যায় বেশি করে মিস উৎপাদন। এটা কি শিল্পভিত্তিক সমাজ? কোনটা এটা? জি শিল্পভিত্তিক মিস। সমাজ। দেখো তোমাদের বইয়েও কিন্তু এই ছবিটাই আছে, দেখতে পেয়েছো? জি মিস। আর এটা হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ, যখন মানে যন্ত্রের মাধ্যমে উৎপাদন হয়, মেশিন চালিত উৎপাদন, এবং তখন মানুষ এবং পশুর পরিবর্তে যন্ত্রে চালিত উৎপাদন হচ্ছে, তখন উৎপাদনটা অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল। কথা বুঝতে পেরেছো? এরা কথা কি বুঝতে পেরেছো আমার? আচ্ছা, জি ম্যাম। তারপর জিনিসটা আমরা একটু পরে পড়ি। আচ্ছা, আমরা একটু দেখি এখানে বইটাতে চলে আসি, কেমন? আমাদের বইটাতে চলে আসি। আমাদের বইটা কত পৃষ্ঠায় আছে বলো তো এই এটা পাঠটা? 44 পৃষ্ঠায়। আমি তাহলে 44 পৃষ্ঠায় চলে আসি। আচ্ছা, বাংলাদেশের সমাজ অধ্যায় চলে এসেছি। আমাদের মনে হয় 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষা পড়া, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের একটা অধ্যায় পড়লেই হয়ে যাবে। তাহলে দেখো, পাঠ 5 ও 6 আসলাম।
বা সমাজ বিকাশের বিভিন্ন স্তর, স্তর মানে কি ভাগগুলো কি কি ছিল? প্রথমে কৃষি, তারপর শিল্প, তারপর শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। আমরা এখন কোন কোন যুগে বসবাস করছি, কোন সময়টায়? পরবর্তী সমাজ। শিল্প বিপ্লব পরবর্তী সমাজে আছি আমরা, তাই না? তাহলে কৃষিভিত্তিক সমাজ সম্পর্কে আমরা দেখি। কৃষিকাজের সূচনা মেয়েরা করলো। আমরা সবসময় জানি যে প্রথমে যখন সমাজ ব্যবস্থা হয়েছিল তখন মেয়েরা কিন্তু উৎপাদন করা শুরু করেছিল। যখন দেখা গেল এই উৎপাদন করতে গিয়ে যখন মানে করতে গিয়ে বেশি কাজের প্রয়োজন হচ্ছে, একটু ভারী কাজ, তখন পুরুষরা কিন্তু এগিয়ে আসে। যখন বৃষ্টি বাদল হইতো, মাটিতে একটা বীজ পুঁতে আসলে দেখতো কতদিন পরে সেটাতে ফসল ফলতো। এটা কিন্তু মেয়েরাই প্রথম আবিষ্কার করেছে। ঠিক আছে, এই জন্য বলা হয় কৃষিকাজের সূচনা কিন্তু মেয়েরাই করেছিল। সেজন্য বলা হচ্ছে কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙল যখন আবিষ্কার হয় তখন কিন্তু পশু আবিষ্কার হয়নি, তখন কিন্তু পুরুষরা লাঙলটাকে নিয়ে বইতো। আমার কথা বুঝতে পেরেছো? লাঙল আবিষ্কারের পর পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয়। প্রথমে তারা মানে পুরুষরা নিজের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ করা শুরু করে। কালক্রমে হালের বলদ, তারপর আস্তে আস্তে গরু দিয়ে ব্যবহার শুরু হয়। এটা আমরা জানি। সবাই কি জানতা তোমরা এটা? জি মিস। জানতাম। জানতাম। তাহলে লাঙল এবং হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি পড়তো, আমরা তো জানি বন্যা হলে কি হয়, মানে পানির পরে পানিটা সরে যায় আর মাটিটা থেকে যায়, তখন ওইখানে খুব পলি পড়ে, তখন উৎপাদনটা খুব বেশি হয়। জমিতে পলি পড়তো, মানুষ সেসব জমিতে গম এবং বার্লির বীজ ছিটিয়ে দিত। এসব অঞ্চল ছিল নীল নদের তীর। কোন কোন অঞ্চল, এটা একটু ভেরি ইম্পর্টেন্ট, একটু দাগ দিয়ে রাখবা। নীল নদের তীর, সিন্ধু উপত্যকা, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর অববাহিকা। সে যুগে পশ্চিম এশিয়া এবং আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো, তাই কৃষিকাজে এসব অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করে। বিস্তার লাভ করা মানে কি, মানে বেড়ে যায়। পরে আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার অন্যান্য জায়গায় কৃষিকাজ ছড়িয়ে পড়ে। তার মানে আমাদের এশিয়াতেও কিন্তু পরে এসেছে, আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ায় আস্তে আস্তে চলে আসে। কৃষিকাজ প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তা বেড়ে যায়, কারণ দেখলো যে গরু লাগছে, ঠিক আছে, তখন তারা বুঝলো যে এটা প্রয়োজন আছে। কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন এবং সভ্যতার উন্নতি হতে থাকে। তাহলে কিভাবে সভ্যতার উন্নতি হয়? কৃষিকাজের মাধ্যমে কোন কোন ব্যবস্থা? কৃষিকাজের মধ্য দিয়ে। হ্যাঁ, কৃষিকাজের উপযোগী স্থানে লোক সংখ্যা বৃদ্ধি পায়, মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে। আমরা এর আগে পড়েছি যে মানুষ কিন্তু যাযাবর ছিল। যখন কৃষিকাজ সূচনা হলো তখন দেখলো যে একটা বীজ বপন করলে সেটা হতে হতে 3 মাস লাগে, তখন মানুষ সেখানে আস্তে আস্তে স্থায়ী হওয়া শুরু করলো। সেজন্য বলছি যে কৃষিকাজ যখন শুরু হয় তখন মানুষ কিন্তু স্থায়ীভাবে বসবাস করা শুরু করে। কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থান আরো নিশ্চিত করে। এই সমাজের উদ্বৃত্ত মানে অতিরিক্ত যে ফসল, সেটা অবসর জীবন যাপনকারী শ্রেণীর উদ্ভব করে। এদের মধ্যে কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং নগর জীবনের বিকাশে ভূমিকা রাখে। কৃষির উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে। এই কারণে বলা হয় সভ্যতা হচ্ছে কৃষির অবদান। এখানে কোথাও বুঝতে কারো সমস্যা আছে? নো মিস। বার্লি কি? আচ্ছা, বার্লিও এক ধরনের দেখবা যে আমরা বলি না হরলিক্স আছে, বার্লি, জব বলি না, দেখেছো এরকম? বার্লি কিন্তু খায় মানুষ, এটা একটু যে শিশুদেরকেও খাওয়ানো হয়, একটু ভারী খাবার, একটু পেটটা ভরে, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা সাধারণভাবে বাড়িতে এইভাবে ব্যবহার করি, কিন্তু শিশুদেরকে খাওয়াই বার্লি। বুঝতে পেরেছো? মিস অববাহিকা কি? অববাহিকা, নদীর অববাহিকা মানে নদীর পাশে, নদীর তীরগুলোতে, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে পাশে পাশে, ঠিক আছে, পানি যে নদীর অববাহিকা। বুঝতে পেরেছো? দুইটা নদী কিন্তু, টাইগ্রিস এবং ইউফ্রেটিস দুটো নদী, সেগুলোর পাশ দিয়ে তখন কৃষিকাজ শুরু হয়েছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসি আমরা শিল্প ভিত্তিক সমাজ। ইউরোপে মধ্যযুগের শেষ দিকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। ইউরোপের মানুষ আবিষ্কার করে
প্রাচীন গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য, যে কি কি আছে ঐতিহ্য সেগুলো তারা বের করে। এটি ইউরোপের নবজাগৃতি বা রেনেসা নামে পরিচিত। রেনেসা মানে কি জানো? যে নতুন যে একটা যুগ হচ্ছে সেটাকে বলা হয় রেনেসা। নতুন যে কোনো কিছু সৃষ্টি সেটাকে বলা হয় রেনেসা। আমার কথা বুঝতে পেরেছো? নতুন ভাবে জেগে ওঠা। আমরা বলি না চর যেমন জেগে ওঠে নদীতে, শুনেছো এরকম? শুনেছো? হয়তো মনে করো ছিল না, জি ম্যাম। নতুন করে শুরু হলো, সেটাকে বলা হয় রেনেসা। সেটাকে হচ্ছে ইউরোপের নবজাগৃতি, নতুন ভাবে জেগে ওঠা অথবা রেনেসা নামে পরিচিত। এই সময় ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীকে আবিষ্কার করতে। সেটারই ধারাবাহিকতায় দেখো, আসসালামু আলাইকুম মিস। সেটারই ধারাবাহিকতায় দেখো 1492 সালে কলম্বাস পৌঁছে গেলেন আমেরিকায়। আর 1685 সালে নিউটন তুলে ধরলেন। মিস আপনার কথা ডাবল ডাবল শোনা যাচ্ছে। এখন মিস আসসালামু এখন আলাইকুম। রাইট। আচ্ছা, 1685 সালে নিউটন তুলে ধরলেন তার যুগান্তকারী আবিষ্কার মাধ্যাকর্ষণ। ওই যে আপেল যে উপর থেকে নিচে পড়ে, এটা কত সালে? 1985 সালে। 1985 সালে। এভাবে শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। তোমরা এটা জানো তো, তাই না? যে আপেল যে উপর থেকে পড়লো, সেটা দেখেছো? এটা শুনেছো নামটা? মাধ্যাকর্ষণ। জি ম্যাম, শুনেছি। যায় না, নিচের দিকে আসে। এটা আবিষ্কার করলো নিউটন কত সালে? 1685 সালে। 1800 থেকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। বিপ্লব মানে কি? অনেক বড় রকমের কোন পরিবর্তন। ঠিক আছে, তাহলে কিসের মাধ্যমে? 1800 থেকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন। ঠিক আছে, এই বাষ্পীয় ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতা কাটার মাকু। সুতা যে কাটা হয় সেটার মাকু বলা, এই মেশিনটাকে বলা হয় মাকু, বা যেটাকে আমরা বলি স্পিনিং মেশিন, যান্ত্রিক তাঁত, বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন। এ সময় বিদ্যুৎ আবিষ্কার হয়। আর স্টিম টারবাইন, ওই যে চাকার মাধ্যমে ঘুরে যে বিদ্যুৎ উৎপাদন করা যায়, বিশেষ ধরনের বাষ্প ইঞ্জিন দিয়ে উৎপাদন শুরু হয়। এভাবে একদিকে বড় বড় শিল্প কারখানা উৎপাদন শুরু হয়, আর অন্যদিকে দ্রুতগামী জাহাজ এবং রেলে ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের বিস্তার ঘটে। এভাবেই শুরু হয় শিল্প বিপ্লবে। শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে, আর প্রতিকৃত ছিল ইংল্যান্ড। ইংল্যান্ড মানে কি? দেশটা যে তারা প্রথম শুরুটা তারা করেছিল। ইউরোপের তো অনেকগুলো দেশ, তার মধ্যে ইংল্যান্ড প্রথম কাজটা শুরু করেছিল। আমার কথা বুঝতে পেরেছো? সেজন্য বলা হয় প্রতিকৃত হচ্ছে ইংল্যান্ড। 18-19 শতকে কয়লা, গ্যাস, পেট্রোল এবং বিদ্যুতের ব্যবহার শুরু হয়। 19 শতকে রেল যোগাযোগ চালু হয়। ক্রমবর্ধমান শিল্প কারখানার শ্রম এবং কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশ স্থাপন করলো মূলত এশিয়া ও আফ্রিকায়। তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে। 20 শতকে শুরু হয় বিমান, রেডিও, সিনেমা এবং টেলিভিশনের ব্যবহার। এখানে কারো বুঝতে কোথাও সমস্যা আছে? ম্যাম আমি বলো, কেউ কিছু বলবা? প্রাপ্তি সাহা বলো, তাড়াতাড়ি বলো। ম্যাম এখানে বলেছে যে উপনিবেশ স্থাপন করলো। উপনিবেশ স্থাপন মানে কি? যে তারা জানে যে এইখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করবে না, তারা সেখানকার সম্পদগুলো নিবে, সেটাকে বলা হয় উপনিবেশ। উপনিবেশ অর্থ তারা নিজেরাই জানে যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছি, অন্য জায়গায় গিয়েছি, আমরা ওইখানে স্থায়ীভাবে থাকবো না, কিন্তু ওইখানকার সম্পদগুলোকে নিব, ব্যবহার করব এবং নিজের দেশে নিয়ে যাব। ওরা নিজেরা জানে যে সেখানে আমরা স্থায়ীভাবে থাকবো না। এই জিনিসটাকে বলা হয় উপনিবেশ। আমরা বলি না আমাদের ভারতবর্ষে ইংরেজরা এসে উপনিবেশ স্থাপন করেছিল, শুনেছো এটা? প্রতিকৃত মানে কি? ভারতবর্ষে যে ইংরেজরা এসেছিল তারা কিন্তু জানতো যে তারা এখানে এসে বসবাস করবে না, মানে স্থায়ীভাবে থাকবে না, কিন্তু এখানকার সম্পদগুলো তারা লুটে নিবে। এইটাকে বলা হয় উপনিবেশ। মিস প্রতিকৃত মানে কি? প্রতিকৃত মানে প্রথম রাস্তাটা যে দেখায়,
পথ তো একজন না একজনকে দেখাতে হয়, তাই না? সেটাকে বলা হয় পথিকৃত। শুরুটা, ঠিক আছে, যে প্রথম শুরু করে তার পিছনে পিছনে যারা যায়, প্রধান যে থাকে তাকে বলা হয় পথিকৃত। আচ্ছা, পরেরটাতে চলে আসি, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। আর কোথাও কারো বুঝতে অসুবিধা আছে? শিল্প বিপ্লব No, ma'am. পরবর্তী সমাজে চলে আসলাম। শিল্পভিত্তিক সমাজে শক্তির উৎস হিসেবে মানুষ এবং পশুর স্থান দখল করে যন্ত্র। ওই যে যন্ত্রচালিত বাষ্পচালিত ইঞ্জিনের মাধ্যমে যে কাজ হচ্ছে, ছবিটা দেখিয়েছি তোমাদের। শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান ও তথ্য। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী এবং সেবা ও বিনোদন খাতের সাথে যুক্ত মানুষেরাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার ও মোবাইল ফোন ও যোগাযোগের নানা মাধ্যম যেমন ফেসবুক পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। বলা হচ্ছে সমস্ত পৃথিবী একটা গ্রামে পরিণত হয়েছে। গ্রামে যেমন সবাই পাশাপাশি থাকে, সেরকম বলছে গোটা পৃথিবীটা এখন একটা গ্রামে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে বিশ্বায়ন। তাহলে শিল্প বিপ্লব পরবর্তী সমাজে আমরা বসবাস করছি, এখানে আমরা এগুলো কিন্তু ব্যবহার করছি, ঠিক কি না? জি ম্যাম। ওকে, এখানে কোথাও বুঝতে কারো সমস্যা আছে কোনো কথায়, শব্দে? মিস, এই যে শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য, এটার অর্থ কি? শক্তির উৎস মানুষ এবং পশু। মানুষ এবং পশু দিয়ে, যেমন আমরা বলছি না কৃষিকাজে যেমন মানুষ কৃষিকাজ করতো, তার বদলে কে আসলো? পশু দিয়ে আমরা কৃষিকাজ করা হতো। এখন কি হয়? ট্রাক্টর দিয়ে, কিন্তু লাঙল কিন্তু দিয়ে চাষ করা হচ্ছে না, কি দিয়ে করা হচ্ছে? ট্রাক্টর দিয়ে, তাই না? এই জন্য বলা হচ্ছে দখল করে নিল কি যন্ত্র, যন্ত্র চালিত। মানুষ যে কাজটা করতো, এখন কিন্তু ধানের বীজ বপন করা হয় যন্ত্রের মাধ্যমে, জানো সেটা? জি মিস। কতটুকু দূরত্বে করবে, তার মানে কি মানুষ যে কাজটা করতো, মানুষ এবং পশুর বদলে এখন দখল করে নিল যন্ত্র। আচ্ছা, পরেরটাতে চলে আসি, পাঠ 7-এ, বাংলাদেশের সমাজের প্রকৃতি। ম্যাম, বলো। ম্যাম, হ্যাঁ, তাড়াতাড়ি বলো। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য, এটা মানে কি? প্রক্রিয়াজাত কোথায় যেন? হ্যাঁ, প্রক্রিয়াজাত করা মানে কি? যে কোনো কিছুকে নিয়ে তৈরি করা। যেমন আমরা কিন্তু ধান যদি বলি, ধান থেকে কি সরাসরি ভাত খেতে পারি? এটাকে কিন্তু প্রক্রিয়াজাত করা হয়, তাই না? ধানের আঁশ এটা ফেলা হয়, তারপর এটাকে পরিষ্কার করা হয়, সেটাকে বলা হয় প্রক্রিয়াজাত। আবার মনে করো গম, গম বললেই কি আমরা সঙ্গে সঙ্গে খেতে পারি? গম থেকে সেটাকে আটায় প্রক্রিয়া করতে হয়। শিল্পের বলে প্রক্রিয়াজাত করাই অর্থনীতির মূল বৈশিষ্ট্য। মানুষ যখন দেখলো যে তৈরি তো হচ্ছে, তারপর এটাকে প্রক্রিয়াজাত না করলে তো এটা তো ঠিক মতো মানুষ ব্যবহার করতে পারছে না। যখন প্রক্রিয়াজাত করার পরে মানুষের কাছে পৌঁছে দিল, তখন কিন্তু মানুষ খুব দ্রুত এটাকে কেনাকাটা শুরু করে দিল, তো মানে নিতে শুরু করলো। সেটা তখন কি হলো? তখন টাকা আসা শুরু করলো। সেটাকে বলা হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। যে কোনো জিনিসকে প্রক্রিয়াজাত না করলে কিন্তু আমরা খেতে পারবো, করতে পারবো, নিতে পারবো না। সেটাকে প্রক্রিয়াজাত। কথা বুঝতে পেরেছ? মিস, এখানে বলা হয়েছে যে এই প্রক্রিয়াকে বলা হচ্ছে বিশ্বায়ন, এটা কোনটুকু? বিশ্বায়ন যেটাকে বলছে সেটা হচ্ছে গ্রাম। গোটা পৃথিবীটা এখন গ্রাম মনে হচ্ছে। এই প্রক্রিয়া মানে কি? গোটা বিশ্বটা দেখো, আমরা ফেসবুক বলো আর ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্বটাকে কি হাতের কাছে চলে এসেছে না? সেটাকে বলা হচ্ছে বিশ্বায়ন। গোটা বিশ্বটা একটা হাতের কাছে চলে এসেছে, গ্রামের মতন হয়েছে, এটাকে বলা হচ্ছে বিশ্বায়ন। এই প্রক্রিয়া কি হয়েছে না, এই যে ইন্টারনেটটা কি মানে চালু হয়েছে না? আমার কথা বুঝতে পেরেছো? জি মিস। ইন্টারনেটের মাধ্যমে আমরা কি সবাই সবার কাছাকাছি চলে এসেছি না? এই যে ঢাকায় মনে করো আমি আর তুমি আছি, এই যে আমরা কথা বলছি, তো দেখো আমরা কি একদম মনে হচ্ছে না তুমি আমার পাশেই বসে আছো বা তুমি আমার সামনেই কথা বলছো? মনে হচ্ছে না এরকম? জি মিস। এখন তুমি যদি এটা আমেরিকা থেকে আমার সাথে কথা বলতে, তাহলে কি একই রকম? জি ম্যাম। তুমি যদি ইন্ডিয়া থেকে কথা বল, তাহলে একই রকম মনে হতো না? সেটাকে বলা হচ্ছে গোটা পৃথিবীটা এখন একটা গ্রামের মতো হয়ে গেছে। গ্রামে যেমন মানুষ পাশাপাশি বসে কথা বলে, গল্প করে, ঠিক সেরকম হয়ে গিয়েছে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বিশ্বায়ন। ওকে, আমরা কি এবার পাঠ 7-এ আসি? এবার পাঠ 7-এ আসি, কেমন? আচ্ছা, কালের অগ্রযাত্রায় আজ বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজে রূপ পেয়েছে।
কুমিল্লার লালমাই, নরসিংদীর ওয়ারী বটেশ্বর, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বাঙালির প্রাচীন বসতির নিদর্শন পাওয়া গেছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, বাঙালির প্রাচীন বসতি কোথায় কোথায় পাওয়া গেছে? কুমিল্লার লালমাই, নরসিংদীর ওয়ারী বটেশ্বর, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে। ঠিক আছে, দাগিয়ে রাখবো। অবশ্যই তোমরা তো বুঝতেই পারবা যে কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বাঙালির এই আদি পুরুষরা এই অঞ্চলে কৃষির সূচনা করেছিল। তখন কৃষিতে উদ্বৃত্ত ফসল উৎপাদন হতো। উদ্বৃত্ত মানে কি? অতিরিক্ত। প্রয়োজন হচ্ছে, বাড়িতে প্রয়োজন হচ্ছে 10 মণ ধানের, কিন্তু উৎপাদন হতো 15 মণ 20 মণ, সেটাই বলছে উদ্বৃত্ত উৎপাদন হতো। এই উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করে বিকশিত হয় আরো কিছু পেশা। পেশা মানে কি? মানুষের জীবিকা, যেমন কারিগর, ব্যবসায়ী, শ্রমিক। কৃষি প্রধান সমাজে কৃষিকে কেন্দ্র করে উদ্ভব ঘটে নানা লোকাচার। লোকাচার মানে বিভিন্ন রকম যে আচার আচরণ, সেটাকে, যেমন কি বলে, আমরা কি বলি, বর্ষবরণ উৎসব, নববর্ষের উৎসব, এটাকে বলা হচ্ছে লোকাচার। বিশ্বাস, যে প্রথম ধানটা দিয়ে পায়েস রান্না করে সবাইকে খাওয়াতে হবে, এটা হচ্ছে বিশ্বাস। মূল্যবোধ এবং উৎসবের বিভিন্ন রকম, এটা আমরা করি পারিবারিকভাবে, যেটা আমাদের মূল্যবোধ, এটাই আমাদের নিয়ম। ঠিক আছে, এই জিনিসগুলো তখন গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? কৃষিকে কেন্দ্র করে। কৃষিকাজের পাশাপাশি তখন পশু শিকার এবং পশুপালনও ছিল। খালি কৃষিকাজে ছিল তা না, তার সাথে সাথে পশু শিকারও এক ধরনের পেশাও ছিল, পশুপালনও পেশা ছিল। তবে সমাজ বিকাশের একটা স্তরে প্রবেশ করা মানেই যে পূর্ববর্তী স্তর বিলুপ্ত হয়ে যায় তা নয়। বিলুপ্ত হয়ে যাওয়া মানে কি? শেষ হয়ে যাওয়া, তা কিন্তু না। তাই বাংলাদেশের নগরকেন্দ্রিক জনগোষ্ঠী বর্তমানে শিল্পভিত্তিক সমাজ ও শিল্প বিপ্লব উত্তর সমাজে প্রবেশ করলেও তার পূর্ববর্তী ঐতিহ্যগুলোকে কিছু কিছু ক্ষেত্রে ধারণ করে আছে। সেটাই বলছে যে বাংলাদেশ যদিও এখন এগুলোতে প্রবেশ করেছে, কিন্তু তারপরও পূর্বের জিনিসগুলোকে এখন তারা ধারণ করে আছে, ঐতিহ্যগুলোকে ধারণ করে আছে। ঠিক কিনা? একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। আচ্ছা, তুমি একটু কানে ওটা দিয়ে রাখো, তাহলেই হবে। তাই এখনো উদ্যান কৃষি, পশুপালন, কৃষি আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। যদিও স্বাধীনতা পূর্বকালে পাকিস্তানি শাসকদের অবহেলার কারণে, যেটা আমরা জানি যে 1971 সালে 1947 সালের পর থেকে 1971 সাল পর্যন্ত আমাদেরকে শোষণ করেছে কে? পশ্চিম পাকিস্তানি গোষ্ঠী। যদিও স্বাধীনতা পূর্বকালে, আমাদের স্বাধীনতা হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বর, তার আগ পর্যন্ত পাকিস্তানি শাসকদের অবহেলার কারণে শিল্পের বিকাশ ঘটেনি। তখন কিন্তু কলকারখানা যা বানাতো বা স্থাপন করতো সব পশ্চিম পাকিস্তানে পড়তো। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধির পাশাপাশি ব্যাপকভাবে শিল্পের প্রসার ঘটে। প্রসার ঘটা মানে কি? অনেক বেড়ে যায়। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মতো শহরগুলোতে বড় আকারের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শোনা যাচ্ছে এখন আমার কথা? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস। মিস, আপনার কথা তো প্রথম থেকেই শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা, কেউ একজন বলে বলছেন একটু জোরে বলেন, সেজন্য বলছি। ওকে। তবে বর্তমানে শিল্প বিপ্লব উত্তর যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষের সময় বাংলাদেশও যোগ হয়েছে ডিজিটাল বিপ্লবে। এখন বাংলাদেশের প্রশাসনিক, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্র সহ মানুষের দৈনন্দিন জীবনের সর্বত্রই ব্যবহার হচ্ছে ইন্টারনেট। দেখো, বাংলাদেশে এখন সবার ক্ষেত্রে এখন ইন্টারনেট ব্যবহার হচ্ছে। সফটওয়্যার সহ নানা মাত্রার। দিশা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ ম্যাম, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি, এখানে কিন্তু আমাদের অধ্যায়টা শেষ হয়ে গেল। এই অধ্যায়ের মধ্যে এখানে বুঝতে কোথাও সমস্যা আছে পাঠ 7-এ? ম্যাম, কোথাও মানে হ্যাঁ, জোরে বলবা, কোথাও বুঝতে অসুবিধা আছে পাঠ 7-এ? পাঠ 7-এ মিস নেটওয়ার্ক হ্যাঁ বলো। ম্যাম, উৎস মানে হ্যাঁ, আরেকটু বলো। তোমরা কি আমার কথা শুনতে পেয়েছো?
হ্যাঁ মিস আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, পাঠ 7 কারো কথা বুঝতে অসুবিধা আছে? মিস নেটওয়ার্কিং অর্থ কি? কি প্রবলেম? মিস নেটওয়ার্কিং অর্থ কি? নেটওয়ার্কিং মানে কি, একটার মধ্যে সবাই, নেট অর্থ কি জাল, তাই না? আমরা একটা জালের মধ্যে আছি না, দেখো সবাই সবার সাথে যোগাযোগ করতে পারছি, তার মানে কি নেটওয়ার্কিং সহ নানা আমরা মাত্রার আমরা প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হচ্ছি। নেট নেট মানে কি জাল না? জি মিস। সেই জালের মতন হয়ে আছি না আমরা সবাই, একটার মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে আছি না? সেটাই বলছে যে আমরা এখন নেটওয়ার্কিং সহ নানা মাত্রার প্রযুক্তি জ্ঞান, যেমন আমরা দেখো 6th এর মানুষরা আমরা একটা একটা জালের মধ্যে আছি, তাই না? আমাদের একটা গ্রুপ আছে, এই যে আমরা এখন ক্লাস করছি, তাই না? আর কেউ কি গ্রুপ ক্লাস করতে পারছে? আমাদের ক্লাসে কি 6 ছাড়া আর কেউ ঢুকতে পারছে? তা কিন্তু পারছে না। তো এটাকে বলছে নেটওয়ার্কিং, মানে একটা নেটওয়ার্কিং মানে একটা নেটের মধ্যে আমরা আছি, নানা মাত্রার প্রযুক্তি জ্ঞান, এই জ্ঞানগুলো আমাদের এসেছে। ঠিক আছে, এবার আসি আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোতে। কেমন? প্রথম প্রশ্নটা দেখো, সমাজ সমাজ গঠনের ধাপ কোনটি? উত্তরটা কি হবে বলো তো? পরিবার। পরিবার। মিস পরিবার। 2 নাম্বারটা কি হবে? নারী প্রথম কৃষিকাজ শুরু করেন, তার কারণ কি ছিল? মিস গ নাম্বার। দায়িত্ব পালনের বাধ্যবাধকতা খাবার সংগ্রহের দায়িত্ব পালনের বাধ্যবাধকতা। মিস এটা গ নাম্বার হবে। এটা কি হবে? গ নাম্বার হবে, তাই না? এটাই হবে জি মিস। জি মিস। আচ্ছা, 3 নাম্বারটা আমরা একটু দেখি কেমন। 3 নাম্বারটাই দেখি। 3 নাম্বারটায় কি আছে? মিস একটা অনুচ্ছেদ আছে যে স্কুল মাঠে একটি মেলা হচ্ছে, একটি স্টল, স্পিন মেশিন, কাপড় বুননের তাঁত, বিদ্যুৎ তৈরির ছোট ছোট প্রজেক্টর দিয়ে সাজানো হয়েছে। 3 নম্বর অনুচ্ছেদে স্টলটিতে কোন সমাজের নিদর্শন রয়েছে? মিস শিল্পভিত্তিক সমাজের। কি হবে বলো তো? শিল্পভিত্তিক। তার মানে ঘ নাম্বারটা, তাই না? আর 4 নাম্বারটা দেখো কি আছে? উক্ত সমাজ ব্যবস্থার ফলে। মিস নিচের গ নাম্বার হবে। এটা কি আছে? অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে, যোগাযোগ সহজতর হয়েছে। যোগাযোগ সহজতর হয়েছে। তাহলে মিস এটা গ নাম্বার হবে। হ্যাঁ, 3টাই হবে। তো ঠিক আছে, তাহলে আমাদের এই 3টা এগুলো কিন্তু আমাদের হয়ে গেল। আর এখান থেকে আমাদের বাড়ির কাজ, হ্যাঁ ম্যাম। বাড়ির কাজ। সেটার উত্তর কি ঘ নাম্বারটা হবে? এটার উত্তরটা কি হবে বলো তো? মিস ঘ নাম্বার লাস্টেরটা। 1 2 3 হবে নাকি 1 ও 2 হবে? কৃষির তো সূচনা হয়নি, উক্ত সমাজ ব্যবস্থা করে তো কৃষির সূচনা হয়নি, গ হবে 1 আর 2। মিস গ হবে 1 আর 3। কৃষির সূচনা, যোগাযোগ সহজতর তো তখন হয়নি, তাই না? আচ্ছা মিস উদ্বৃত্ত মানে কি? হ্যাঁ, একটু দাঁড়াও। উদ্বৃত্ত মানে কি? মিস এইগুলো কি? এরা আমাকে জিজ্ঞেস করছে কি উদ্বৃত্ত কি, তাই না? কে জিজ্ঞেস করলাম উদ্বৃত্ত কি? জি মিস। আচ্ছা, উদ্বৃত্ত মানে অতিরিক্ত, প্রয়োজনের চেয়ে বেশিটাকে বলা হচ্ছে উদ্বৃত্ত। আমার কথা বুঝতে পেরেছো? প্রয়োজনের চেয়ে বেশি যেটা সেটাকেই বলা হয় উদ্বৃত্ত। মিস আপনার কথা ডাবল আমার এই যে ল্যাপটপের স্ক্রলটাকে ডিস্টার্ব করছে, হ্যাঁ, এই জন্য আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না।
সমস্যায় পড়লাম, দাঁড়াও বাবা। আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশনের সমস্যা করছে। তাহলে এখান থেকে কিন্তু তোমাদের আমি বাড়ির কাজ যেটা বলেছি, তোমাদের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নটা আছে না, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ সবাই? অনুশীলনীর সৃজনশীল প্রশ্নটা আছে, যে সেই অনুশীলনীর সৃজনশীল প্রশ্নটা করবে তোমরা, কেমন? মিস ম্যাম ম্যাম ম্যামের নেটে অনেক সমস্যা। ম্যামের কথা আটকে আটকে আসছিল। তোমরা একটু ওয়েট করো মিসের। ম্যাম তো মিউট হয়ে আছে। আচ্ছা ম্যাম যে প্রথমে বলছিল যে বৃহস্পতিবার আগে, ম্যাম কি বলছিল বৃহস্পতিবার আগে অ্যাসাইনমেন্ট জমা দিতে? যত হ্যাঁ, দ্রুত কারণ- সম্ভব আগে আগে দিয়ে দিলেই ভালো, কারণ লকডাউন পড়ে গেলে তুমি দিতে পারবে না, সেজন্য বলা হয়েছে। সবচেয়ে বেশি ভালো হয় আজকেই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ফেললে, কালকে নাও দিতে পারো। আমরা কি লিফট হয়ে যাব? কবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে? অপেক্ষা করো, আরে ওয়েট করো। ম্যাম আসছে, তোমরা ওয়েট করো। ম্যাম আমাদের ক্লাসের টাইম তো শেষ। তুই ওয়েট কর। তোমরা চুপ থাকো না। আমাদের অষ্টম সপ্তাহে অ্যাসাইনমেন্ট কি দিয়েছে? হুম দিয়েছে। নবম সপ্তাহে একটা ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, দেখছে। অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কবে জমা নিবে? জানা নেই, চুপ থাকো। এখন শুনতে পাচ্ছ? এই দিশা, মেয়েরা আমাকে জিমি শুনতে পাচ্ছ? ম্যাম। জি মিস। আচ্ছা, আমার একটু স্ক্রিন যেটা ডিস্টার্ব করতেছিল, আমার তোমাদের যেটা বাড়ির কাজ দিয়েছি সেটা একটু দেখে নাও, বা এখানকার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা চটপট দেখে নেই। এখানকার তথ্যগুলো একটু দেখে নিচ্ছ? ম্যাম এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে ম্যাম। এটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই। পরেরটাও দেখাই দিই, পরেরটা স্ক্রিনশট।